আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। প্রযুক্তকে এগিয়ে দিতে গিয়েছে প্রচ্ছদ। এখন প্রায় সন্ধে ঘনিয়ে এলো, মাগরিবের আজান পড়েছে। টিয়া এতক্ষণ নীরের কাঁধে মাথা রেখে গল্প করছিল। টিয়া নীরকে ভালো লাগে, তাদের মতের মিল হয়, যা টিয়ার অন্য কারোর সাথে মিলে না। ঝগড়া লেগে যায়। অন্য কারো মতো নীর টিয়াকে বকাঝকা করে না, সব সময় হাসি খুশি ভাবে টিয়ার প্রতিটা কথায় মাথা নাড়িয়ে যায়। মাঝে মধ্যে টিয়া নীরকে মিস করে, তখন ফোনে কথা বলে মনের সব কথা উগরে দিয়েই ক্ষান্ত থাকতে হয়। টিয়া চলে গেছে নিজের ঘরের দিকে, মিনিট 5 হলো। নীর একা একা কিছুক্ষণ বসে থেকে ছাদের দিকে পা বাড়ালো। দুষ্টু ঘরের দিকে যাচ্ছিল। শিরিন হক ডেকে উঠলেন, তড়িঘড়ি করে বললেন, সন্ধে নেমে এলো, জলদি গিয়ে ছাদ থেকে কাপড়গুলো তুলে আনো। বড় বৌমা অত বারবার সিঁড়িতে উঠানামা করতে পারে না। দুষ্টু এক ছুটে গেল, প্রত্যেকের কাপড় চোপড় তুলে নিতেই দুহাত বন্ধ হয়ে গেল। ছাদের কর্নারে যেতেই নজর পড়ল নীরের দিকে, চোখাচোখি হলো। সারা শরীর কেমন ঝনঝনিয়ে উঠল। দ্রুত পায়ে উল্টো দিকে ঘুরে এগিয়ে যেতেই দৈবাত্য নীর ডেকে উঠল। দুষ্টুর সারা শরীর গরম রক্তের স্রোত বয়ে গেল, পা দুটো স্থির হয়ে মেঝের সাথে আটকে গেল। নীর এগিয়ে এলো, কাঁপছে তার পা দুটো, সংকোচ হচ্ছে, কুণ্ঠিত বোধ সারা বুকে চেপে ধরেছে। কখনো ভাবা হয়নি ভালোবাসার মানুষটার সামনে দাঁড়াতেও এতটা অস্বস্তি হবে। দুষ্টু ঘুরল, শক্ত কণ্ঠে বলল, বলো। নীর সোজা হয়ে দাঁড়ায়। তুমি বলনি কেন তুমি আমার ভাইয়ের বউ? তুমি বলনি কেন আমার বর তোমার ভাই? নীর অবাক হয়ে চাইল। আমার বর? কতটা সহজে, কতটা অকপটে, কতটা অহংকার নিয়ে দুষ্টু বলে ফেলল। এই একটা বাক্যের কাছে যেন তাদের ভালোবাসার রং ফিকে হয়ে গেল, শক্তি কমে এলো। উজ্জ্বল প্রদীপের দাউ দাউ অগ্নির শিখাগুলো আস্তে আস্তে নিভে যেতে লাগলো। আমি তো জানতাম না তুমি আমাকে ঠকিয়ে আমার ভাইকে বিয়ে করবে। আমি তোমাকে ঠকিয়েছি? দুষ্টু পলক ফেলতে পারল না। নীর বিদ্রুপ করে হাসল। ঠকাওনি? না, ঠকাইনি। আমি কিন্তু তোমার বিয়ের আগের দিনই চট্টগ্রাম থেকে এসে পড়েছিলাম দুষ্ট। চাইলেই তুমি বিয়ে ভেঙে আমার সঙ্গে পালিয়ে আসতে পারতে, অথচ তুমি আমাকে কিছু জানাওইনি। কিন্তু আমি জানতাম না তুমি কবে আসবে, তা আমাকে বলনি। তোমার সাথে আমি যোগাযোগ বন্ধ করেছিলাম যাতে তুমি সন্দেহ না করো। আমি বিয়েটা করতে চাইনি, জোর করে দেওয়া হয়েছে। পালিয়েও গিয়েছিলাম, স্টেশন থেকে ধরে নিয়ে এসেছে। তারপরেও আমি তোমার কাছে গিয়েছিলাম তোমার ভাইকে ডিভোর্স দিব বলে। এখানে দেবে? দুষ্টু কথা বলল না। সন্ধে নামার ওই পশ্চিম আকাশে সূর্য ডোবার লাল হলুদ আলোয় ওর মুখটা ভারী নমনীয়, কোমল প্রাণ আর পবিত্র দেখালো। নীরের চিন্তা ভাবনা, মনের সংযম, শপথ হঠাৎই যেন এলোমেলো হয়ে গেল। সে দুষ্টুর হাত চেপে ধরে অস্থির কণ্ঠে বলল, তুমি যখন ডিভোর্স নেবেই তখন তো আমার কাছে আসতে সমস্যা নেই। তুমি তো আমাকে ভালোবাসো, তোমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হয়নি। দুষ্টু হালকা হেসে শুধালো। স্বামী স্ত্রীর সম্পর্ক হলে মেনে নিতে? নীর মাথা ঝাঁকায়। নিতাম, চলে এসো। কবে ডিভোর্স? দুষ্টু হাত ছাড়িয়ে নিল, উল্টো পায়ে হালকা পিছিয়ে যেতে যেতে কঠিন সুরে বলল, সম্ভব না নীর, যা ভাঙে তা জোড়া লাগে না। তুমি বলছো আমি তোমাকে ঠকিয়েছি, এই কথাটা আমার সারা জীবন শুনতে হবে। তুমি সারা জীবন খোঁটা দিয়ে যাবে আমার অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল। পরে এটাও বলতে পারো আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কও হয়েছিল। মানুষের মন গিরগিটির চেয়েও রং পাল্টায়। নীর বিস্ময় নিয়ে তাকালো। আমি তোমাকে ভালোবাসি দুষ্ট। কিছু ভালোবাসার পূর্ণতা পেতে নেই, তারা পূর্ণতা পেলে প্রকৃতির ক্ষতি। প্রকৃতি মেনে নেয় না। তুমি আমার ভাগ্যে নেই, আমিও তোমার ভাগ্যে নেই। আমি চাই না তোমার কাছে যেতে, ঠিক তেমনই আমি চাই না তোমার ভাইকে ঠকাতে। তোমার ভাই খুব ভালো মানুষ, কি দরকার ওনাকে ঠকানোর? আমার চেয়ে হাজার গুণ ভদ্র, লক্ষ্মী, সভ্য একটা মেয়ে উনি ডিজার্ভ করে। তাছাড়া আমি তো ওনাকে কখনো ভালোবাসতে পারবো না। নিবিড় আচ্ছন্নতা নিয়ে নীর বলল, আর আমি? আমাকে সারা জীবন ভালোবেসে যাবে তাই না? শেষের বাক্যটা উৎসাহ নিয়ে বলে সে। দুষ্টু হাসলো, কেমন যেন মরা, করুণ, প্রাণহীন সেই হাসি। নীরের উচ্ছ্বাস দপ করে নিভে গেল। দুষ্টু বলে গেল, হয়তো না, যা একবার মরে তার বর্তে না। তোমার ভাই একটা কথা বলেছিল জানো? কি? মূল্যবান হও, অর্থহীন নয়। নীর সতর্ক চোখে চাইল। তুমি বোধহয় প্রচ্ছদকে ভালোবেসে ফেলেছ। দুষ্টু হাসলো জোরে জোরে, বলল, বোকা, ভালোবাসা এত সহজ হলে তোমার মতো দুঃখী মানুষ থাকতো নাকি এই পৃথিবীতে? ডিভোর্স দেওয়ার পর কি করবে? তোমার বাবা তো অসুস্থ, মেনে নিতে পারবে তো? নাকি ওটাও মিথ্যে ছিল? না, মিথ্যে নয়। বাবাকে জানতেই দেব না। আমি চলে যাব আমার পথ ধরে।
বিসিএস এর ভাইভা দেব, এরপর ইনশাল্লাহ টিকে গেলে আর পেছন ফিরে তাকাবো না। অতীত ফেলে বর্তমান নিয়ে বাঁচবো, ভবিষ্যৎকেও ঠাঁই দিব না। যেদিক যায় জীবন যাক, নিজের মতো চলুক, স্বাধীন হয়ে বাঁচুক, ডানা মেলে আকাশে উড়ুক, মুক্ত বিশাল দেহের বটগাছের মতো ডালপালা ছড়িয়ে দিক তোমাদের মতো পুরুষের দিকে। দুষ্টু চলে গেল বড় বড় পা ফেলে, মুচকি হাসি দিয়ে, অন্তরের বিষ ঝরিয়েও দুঃখ বয়ে নিয়ে। নীর আকাশের দিকে তাকিয়ে শূন্য হতাশ মিশ্রিত দীর্ঘশ্বাস ছাড়ল। ছাড়তেই তা মিলিয়ে গেল, দেখা পাওয়া গেল না। একজনের মনে জাগলো তেজ, নিজেকে একা বয়ে নিয়ে নতুন উদ্যমে বাঁচার তেজ। অন্যজনের মধ্যে জেদ, বঞ্চিত, পরাজয়, হেরে যাওয়া জেদ। বিশাল সমুদ্র পরিমাণ ভালোবাসা বয়ে নিয়ে এসেও এক মুঠো ভালোবাসা নিয়ে ফিরতে না পারা জেদ। দুটি মানুষ দু রকমের সংকল্প নিয়ে অন্য এক মানুষে পরিণত হতে চলল। একজন চলল পরিপূর্ণ নারী হবার উদ্দেশ্যে, অন্যজন চলল হেরে যাওয়ার আক্রোশে, প্রতিশোধের আগুনে জ্বলে। এমনটা তো হওয়ার কথা ছিল না, মানুষটা তো এমন ছিল না। নিমিষেই যেন পাল্টে গেল, যেন যেন খারাপ মানুষের খোলস ধরার ব্যর্থ প্রচেষ্টায় নামলো। ছুটে সেই ঘরের দরজা ঝাপটে ধরে সামনের দিকে তাকাতেই দুষ্ট চমকে উঠল। ভয়ার্ত আতঙ্কিত দৃষ্টিতে প্রচ্ছদের দিকে তাকিয়ে ঢুকিল। প্রচ্ছদ গম্ভীর মুখে তার মুখোমুখি দাঁড়ায়, কপাল কুঁচকে প্রশ্ন করে, ছাদে গিয়েছিলে? দুষ্ট ভীত চোখে তাকিয়ে বারবার মাথা নাড়ে। কেন? প্রচ্ছদের প্রশ্নগুলো যেন কাটা হয়ে বিঁধল গায়ে। দেখে ফেলেছে নাকি কি ভয়ঙ্কর পরিবেশ, সাথে কি ভয়ঙ্কর গলার স্বর। দুষ্ট মিনমিন করে বলল, এমনি। একাই গিয়েছিলে? এই প্রশ্ন করা মাত্র দুষ্ট কেঁপে ঘাড় ফিরালো। প্রচ্ছদ ভ্রু কুচকে তাকিয়েছিল তখনও। সে নিচু স্বরে জবাব দেয়, কেন একা ছাদে যাওয়া যাবে না? নিষেধ। প্রচ্ছদ হতাশ শ্বাস ফেলে ফিরে গিয়ে বিছানায় বসে। ঠান্ডা কণ্ঠে বলে, না, সন্ধ্যের সময় একা ছাদে গিয়েছো, তার উপর এমন দৌড়ে আসলে, তাই জিজ্ঞেস করলাম। ভয় পেয়েছিলে নাকি? দুষ্টু জবাব দিল না। ঠোঁট কামড়ে স্বস্তির নিঃশ্বাস ফেল। প্রচ্ছদ বালিশে পিঠ ঠেকাতে ঠেকাতে ঠেস মেরে বলল, ও, তোমাকে তো আবার এসব বলা যাবে না। বললেই তো বলবে আমি তোমাকে নিয়ে বেশি মাতামাতি করছি আজকাল, লোক দেখাচ্ছি। দুষ্টু ভ্রুকুটি করে তাকায়। এখানে আপনি আমি ছাড়া অন্য কোনো লোক তো নেই, তাহলে এই কথা উঠছে কেন? উঠছে কেন মানে? তুমি নিজেই তো বলেছো আমি তোমাকে লোক দেখানো কেয়ার করি। দুষ্টু ভেংচি কেটে অজু করতে যায়। মাগরিবের নামাজ পড়ে শেষ করে ঘাড় ফিরিয়ে প্রচ্ছদকে জিজ্ঞেস করলো নরম গলায়, নামাজ পড়বেন না? প্রচ্ছদ মিনিট দুয়েক মনোদৃষ্টিতে তাকিয়ে থেকে জবাব দিল, তুমি আসার আগে পড়ে নিয়েছি। ও। জায়নামাজ ভাঁজ করে টেবিলের কর্নারে রেখে দুষ্টু মাথা থেকে লাল ওড়নাটা খুলে চুল আঁচড়ালো। প্রচ্ছদ আর চোখে তাকিয়ে হঠাৎ বলল, শুনুন। দুষ্টু অবাক হয়ে চাইল। বলুন। লাল ওড়না পরবেন না? দুষ্টু চোখ ছোট করে। কেন? এমনি, আমি বলেছি তাই। অন্তত আমার সামনে পরবেন না। দুষ্টু ঠোঁট টিপে হাসে আর বলে, কেন, লাল ওড়না পরলে বুঝি আমায় বেশি সুন্দর দেখায়? প্রচ্ছদ মাথা নাড়ায়, বলে উঠল দৈবাত্য, নামাজ যত ওই পবিত্র সুন্দর সময়টাই, এই পবিত্র নির্মল গৌরবর্ণ মুখটা থেকে যেন একছোটা আলোক রশ্মির জ্যোতিস্ফোরণ ঘটে। আমার চোখ ধাঁধিয়ে যায় সেই প্রকট আলোর ঝলকানিতে। দুষ্টু কিছুক্ষণ বিস্ময়তা নিয়ে তাকিয়ে রইল। এরপর মুচকি হেসে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, ভাবছি চুলগুলো কেটে পেট সমান করব। প্রচ্ছদ কঠিন চোখে তাকায়। কেন? সামলাতে পারি না, কষ্ট হয়, আগে আম্মুই সামলে দিত। কোনো দরকার নেই, আমি সামলিয়ে দেব। কাটবে না তবুও? দুষ্টু শব্দ করে হাসলো। ঘরের সামনে দিয়ে তখন নীর নিচে যাচ্ছিল। হাসির শব্দ শুনেই সেকেন্ড বিশেকের জন্য থমকে দাঁড়িয়েছিল। এরপর চটপট পায়ে চলে গেল। চিরুনি রেখে হাত খোপায় চুল পেঁচাতে পেঁচাতে প্রচ্ছদের সামনে দাঁড়িয়ে ভ্রু উঁচু করে দুষ্টু শুধালো, সত্যি তো? প্রচ্ছদ চোখ ঘোরালো, এড়িয়ে যেতে বলল, নীরের সাথে পরিচয় হয়েছে তোমার? দুষ্টু পুনরায় কেঁপে উঠল। এদিক সেদিক অযথা ব্যস্ত হওয়ার চেষ্টা করে প্রচ্ছদের প্রশ্নটা এড়িয়ে যেতে চাইল। প্রচ্ছদ ঘুরে বসে হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল, আচ্ছা, তুমিও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছো। দুষ্টু দুরু দুরু বুকে মাথা নাড়ালো। প্রচ্ছদ চিন্তিত ভঙ্গিতে বলল, তোমার আর ওর ডিপার্টমেন্ট তো সেম, ব্যাচও সেম। তোমরা আগে থেকে পরিচিত ছিলে না? দুষ্টু দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। কি বলবে ভেবে পেল না।
প্রচ্ছদ ভ্রু কুচকে তাকালো। তৎক্ষণাৎ যেন দুষ্টুর অন্তরাত্মা কেঁপে উঠল। আমতা আমতা করে সত্যি কথাই বলল। চিনতাম, আমরা ভালো বন্ধু। প্রচ্ছদের ছোট্ট চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। দুষ্টু আর চোখে সেদিকে তাকিয়ে আবার বলে, একটু ঝামেলা হয়েছে আমাদের মধ্যে, তাই আর কি। প্রচ্ছদ জোরে শ্বাস ছেড়ে বলে, ও তাই বলো। বন্ধু, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, এদের মধ্যে এমন টুকটাক ঝামেলা লেগেই থাকে। তাই বলে কথা না বলে থাকবে নাকি? মনোমালিন্য তো একটু একটু হবেই, বোকা। দুষ্টু স্থির হয়ে তাকিয়ে রইল। এক বিন্দু সমপরিমাণও নড়তে পারল না। তটস্থ চোখে অনেকক্ষণ প্রচ্ছদের ওই প্রপঞ্চময় মুখটার দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। রাত 10টা। হকবাড়িতে রাতের খাবারের পর্ব শেষ হয়েছে আরো বেশ কিছুক্ষণ আগে। এই সময়টায় সবাই না ঘুমালেও যে যার ঘরে চলে যায়। তবে আজ একটু ব্যতিক্রম দিন বই কি না। তেমনি ব্যতিক্রম শব্দটা একদম পরিপূর্ণ সত্য প্রমাণিত করে সমস্ত নিয়ম লঙ্ঘন করে শিরিন হক আর সবুজা হক এলেন টিয়ার ঘরে। টিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ কথা বলতে পারল না। এরপর টেনে টেনে বলল, ও মাই গড, স্বপ্ন নাকি? শিরিন হক হালকা করে চোখ বড় করলেন। টিয়া দমে গেল। চিবুকটা প্রায় বুকের সাথে মিলে গেল। সবুজা হক বললেন, এইসব কি ধরনের কথা? থাক, বকা দিস না। শিরিন হক এগিয়ে এলেন। টিয়ার পাশে বসে বললেন, তোমাকে বসার ঘরে যেতে হবে একটু। টিয়া নিচু স্বরে জিজ্ঞেস করল, কেন? সবুজা হক আবার ধমকালেন, কেন মানে? বলছি তাই, বাবা জেঠু ডাকছে। শিরিন হক বিরক্ত চোখে তাকালেন। আহ, এত ধমকিয়ে কথা বলিস কেন সুবজা? তোর ধৈর্য খুব কম। টিয়া নিচু মাথায় মুচকি হাসল। কেউ আর কিছু বলার আগেই বলল, আচ্ছা চল। দরজার কাছে যেতেই শিরিন হক টিয়াকে ডেকে উঠলেন। সবুজা হকও দাঁড়ালেন। সন্ধ্যের আগে তুমি নীরের কাঁধে মাথা রেখে বসেছিলে? টিয়ার স্বাভাবিক ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ছিলাম তো। নির্ভয়া মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সবসময় তো দেয়। কেন, কি হয়েছে? সবুজা হকের মুখটা আজ যেন একটু বেশি উজ্জ্বল। তবুও তিনি গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। তোর বাবা আর জেঠু যে তোদের পাশ দিয়েই কাজে বেরিয়ে গেছে, দেখিসনি? হ্যাঁ দেখলাম তো। জেঠু জিজ্ঞেস করলো, কিছু খাবো নাকি? বাবা কপালে চুমু দিয়ে গেল। সবসময় তো এরকমটাই হয়। হঠাৎ এসব প্রশ্ন কেন? না, এমনি। তোদের দুজনকে একসাথে দেখতে নাকি ভালো লাগে, তোর জেঠু বাবা বলেছিলেন। টিয়া হাসল। শিরিন হকের দিকে তাকিয়ে বলল, দেখো তো বড় মা, ভাই বোনকে একসাথে দেখলে তো ভালো লাগবেই। আর আমাদের মধ্যে স্ট্রং বন্ডিংও না। শিরিন হকের কপালে এতক্ষণের কুঞ্চন রেখা দুটো সরে গেল। কাটা কাটা ধারালো চেহারাটার উপর গম্ভীরতার চিন্তার একটা কালো ছায়া ছিল। টিয়ার কথাটা শোনামাত্র নিমিষে তা উধাও হলো। নিশ্চিন্তে মনে বলল, হলে তো ভালোই, কোনো সমস্যাই থাকলো না। বসার ঘরে গিয়ে দেখা গেল নীরের পাশে জায়গাটায় খালি পড়ে রয়েছে। টিয়া দ্বিধা দ্বন্দ্বহীন বসে পড়ল। ইফতার হক এবং মারুফ হক নিজেদের মধ্যে চোখে চোখে কিছু বললেন। টিয়া নীরের দিকে তাকিয়ে বড় করে হাসি দিয়ে সামনে বরাবর সোফায় তাকিয়ে বলল, বাবা জেঠু ডাকছিলে? পরক্ষণেই দুষ্টু আর ইরার দিকে তাকিয়ে বলল, আরে বড় ভাবি, নতুন ভাবি, দাঁড়িয়ে আছো কেন? চেয়ার টেনে বসো না। নীরা আগে থেকেই সাজিদের পাশে বসেছিল। টিয়ার কথা শোনা মাত্র মুখ বাঁকালো। ইফতার হক গলা পরিষ্কার করে বললেন, তুই তো আমার সোনা মেয়ে। টিয়া গর্বের সহিত মাথা নাড়িয়ে বলে, অবশ্যই। ইফতার হক মাথা নাড়ায়। নীরও আমাদের মানিক রতন। কিন্তু আমার থেকেও নির্ভয়াকে বেশি আদর করো তোমরা। আমি বুঝতে পারি, আমার হিংসা হয় তখন। টিয়া গাল ফুলিয়ে জবাব দিল। নীর টিয়ার মাথায় সজোরে গাঁটটা মারল। মারুফ হক হাসলেন, বললেন, তো আমরা চাই আমাদের অতি আদরের দুজনকে একসাথে রাখতে, যাতে আদরের মাত্রাটা বিশাল আকার ধারণ করে। টিয়া বিরক্ত চোখে তাকালো। উফ বাবা, ইহালি কথা আমি বুঝি না, সহজ করে বলো। শিরিন হক বললেন এবার গুমট কণ্ঠে, আমরা চাই তোমাদের 4 হাত এক করে দিতে, তোমাদের বিয়ে দিতে চাই। পাশে দাঁড়ানো দুষ্টু শুধু অবাকই হলো না, বরং তার ঠোঁট দুটোর মাঝে কিঞ্চিত ফাঁক হয়ে গেল। যা থেকে সে দূরে চলে যেতে চায় তা যেন আরো শক্তপোক্ত হয়ে ঘাড়ে চেপে বসছে। দুষ্টু সামলাবে কি করে এত বড় বোঝাটা? নিজের সংকল্প ভাঙতে, এই পরিবারের মানুষগুলোর মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, প্রচ্ছদকে এত বাজে পরিস্থিতিতে ফেলতে তো সে কখনোই পারবে না।
সব থেকে বড় কথা, প্রচ্ছদ পাগল হয়ে যাবে এ কথা শোনার পর। তার নিজের অতি প্রিয় ভাইটার সাথে তার স্ত্রী, ছি ছি, কি দুর্দর্শী বিশ্রী ব্যাপার। দুষ্টুর ভাবনার মাঝে প্রচ্ছদ ওর কানে কানে ফিসফিস করলো। তা এক ধরনের ফসফস ধ্বনি তুলল। সেই ধ্বনিতে যেন নিমিষেই সব ভাবনা উধাও হলো। চোখের কপাট বন্ধ হয়ে নিদারুণ এক কাঁপুনি সারা অঙ্গ জুড়ে বিচরণ করলো। বলেছিলাম না আমার প্রিয় মানুষের বিয়ে, দেখলে তো এবার? তুমি তো উল্টোটা বুঝেছিলে। প্রচ্ছদ মৃদু হাসল। দুষ্টু অপ্রস্তুত চোখে তাকিয়ে জোরপূর্বক হাসি দিল। শিরিন হকের কথাটা কানে যাওয়া মাত্র নীড় উঠে দাঁড়ালো। মাথা নাড়িয়ে বিকট আওয়াজে যেই না করতে যাবে অমনি চোখ দুটো ভিড়ল গিয়ে দুষ্টু প্রচ্ছদের দিকে। চোখের পলকে যেন সব ওলট পালট হয়ে গেল। নীড় বসে পড়ল। ইফতার হক অতি আদরের স্বরে জিজ্ঞেস করলে, আপত্তি আছে মানিক? নীড় ঘোরের মাঝে মাথা নাড়িয়ে না করলো। অতঃপর ঝাপসা চোখে নিচু করে মেঝের দিকে তাক করলো। দৃষ্টি শক্ত করে বিড়বিড় করলো, কষ্ট দেবো তোমায়? আমার থেকে ঢের গুণ বেশি কষ্ট তুমিই পাবে। তোমার চোখের সামনে আমার বিয়ে হবে তোমারই ননদের সাথে। এর থেকেও কঠিন প্রতিশোধ হয় নাকি আবার? নীড় ক্রমাগত মাথা নাড়িয়ে নিজের প্রশ্নের জবাব নিজেই দেয়। না, হয় না। তাও ভালো, আমি স্বচক্ষে তোমার বিয়ে হতে দেখিনি, কিন্তু তুমি দেখবে, দেখতেই হবে। দ্বিগুণ জ্বালা ভোগ করো, দেখি কেমন পারো। টিয়ার মাথা ঘুরে উঠল। চোখের সামনে যেন নিস্তব্ধ ভরা শীতের গভীর রাতের কুয়াশার ন্যায় ঝাপসা দেখল চারিপাশ। সারা শরীর অসাড় হয়ে এলো। মাথার ভেতর খেলে গেল একটা নাম, প্রযুক্ত, প্রযুক্ত, প্রযুক্ত। কিন্তু কিছুতেই চেহারা ভাসে না। ও ভাসানোর চেষ্টাও করলো না। তার বুকে যন্ত্রণা হচ্ছে না, পুড়ছে না, কিন্তু হালকা ব্যথা হচ্ছে, চিনচিনাত্মক ব্যথা। এ কেমন কথা? তার রাগ হলো, প্রচণ্ড রাগ। আশ্চর্য তো, সবকিছু এত সহজ নাকি? তার ভালোবাসাটা হয়তো একটুখানি ভিন্ন, কিন্তু বুকের মধ্যে পুষে রাখার সর্বদা ওই একটা পুরুষ মানুষের নাম তো আর কয়েকটা মিনিটের মাঝেই পাল্টে যেতে পারে না। কিভাবে পারে? পলকে সে দাঁড়িয়ে পড়ল। সোফার গদি মৃদু নড়ে উঠল। ড্রয়িং রুম কাঁপিয়ে শব্দে বলে উঠল, অসম্ভব। অসম্ভব? কেন অসম্ভব? টিয়া দুহাত দিয়ে মাথা চেপে ধরল। সবুজা হক এগিয়ে এসে পুনরায় বললেন, নীরকে তোর পছন্দ নয়? তুই না একটু আগে বললি নীরের সাথে তোর ভালো মিলে? টিয়া মাথা থেকে হাত নামালো। ক্রোধে উঁচু স্বরে বলল, মা, দুজনের মধ্যে মিলে ভালো বলে এই নয় যে বিয়ে করতে হবে। আমি তাকে ভাইয়া বলে রাখি। স্বামীর নজরে কখনো দেখা তো দূরেই থাক, ভাবিও নি আমি কিভাবে তাকে বিয়ে করতে পারি। তোমরা এই প্রস্তাব রাখছো কি করে আমার কাছে? মারুফ হক হেসে বলল, ভাবিস নি তো এখন ভাববি। নীর তো আর খারাপ ছেলে না। ওর মতো গুড ব্রাইট হ্যান্ডসাম ছেলে আর একটা খুঁজে পাবি নাকি? সম্ভব না, কখনো সম্ভব না। আশ্চর্য, এই সম্পর্ক হতে পারে কিভাবে? নীরা বাঁকা হেসে বলল, কেন সম্ভব নয়? তোমার কি অন্য কাউকে পছন্দ? ওই ঠেস মারা কথাটা কানে ঢোকা মাত্র টিয়া চমকে ঘাড় ঘুরিয়ে বাবা জেঠুর মুখ দেখল। মারুফ হক ভ্রু কিঞ্চিত কুঁচকে এবার গম্ভীর সুর টেনে বললেন, আমি তো বুঝতে পারছি না সমস্যা কোথায়। তোর কাউকে পছন্দ? টিয়া উত্তর দেওয়ার আগেই মারুফ হক নিজেকে বোঝানোর ন্যায় আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, না, তোর তো কাউকে পছন্দ নয়। তুই তো সব কথা আমাকে বলিস। আমার মেয়ে তো আমাকে না জানিয়ে কিছু করতে পারে না। আমার কথার বিরুদ্ধে আমার কলিজা কখনো গিয়েছে নাকি? নীরা পরের বার থেকে আমার মেয়ের সম্পর্কে ভেবেচিন্তে মুখে লাগাম টেনে কথা বলবে। মারুফ হকের মেয়ের প্রতি বিশ্বাস এবং উত্তেজিত কণ্ঠস্বর দেখে টিয়ার নিজেকে এতটা সহায় সম্বলহীন মনে হলো যে সে ঠোঁট কামড়ে মেঝের দিকে তাকিয়ে রইল চুপচাপ। মীরা মুখ বাঁকালো। টিয়া নিচু স্বরে বলল, আমি নির্ভয়াকে বিয়ে করতে পারবো না বাবা। ইভেন নির্ভয়া কেন, কাউকে বিয়ে করতে পারবো না। নীরা বেহায়ার ন্যায় খোঁচা মারা গলায় আবার বলল, এবার আমি শিওর টিয়ার অন্য কাউকে পছন্দ। দেখলেন তো বাবা, আপনি তো শুধু শুধু আমাকে কথা শোনান। পাশ থেকে সাজিদ নীরার হাতে চিমটি কেটে চোখ পাকিয়ে তাকালো। টিয়া বিস্ফারিত চোখে নীরার দিকে তাকিয়ে আছে। কে বলবে এ তার নিজের ভাবি? নিজের ননদের সাথে এভাবে পলিটিক্স করছে, এভাবে ফাঁসিয়ে দিচ্ছে। এমন ভাবি আর কারো না হোক। এ পর্যায়ে মারুফ হক সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তর্জন গর্জন করে বললেন, আর একটা কথাও কেউ বলবে না। আগামী শুক্রবার টিয়া আর নীরের বিয়ে। আমি আর ভাই ডিসিশন নিয়ে নিয়েছি। এর বাইরে একটা টুস শব্দ কানে এলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। টিয়া অসহায় কণ্ঠে নীরের দিকে তাকিয়ে বলল, নির্ভয়া, তুমি তো কিছু বলো প্লিজ। এটা কি আদতে হতে পারে? নীর উঠে দাঁড়ালো। দীর্ঘশ্বাস ফেলে শক্ত গলায় বলল,
আমার কিছু করার নেই টিয়া, আমার কোনো আপত্তি নেই। মামাদের মুখের উপর আমি না বলতে পারবো না। তোমার আপত্তি থাকলে তুমি তাদের বোঝাও, যেই সিদ্ধান্ত নেওয়া হবে তাতেই আমার সম্মতি রয়েছে। টিয়ার শুকনো চোখ দুটো অবাকতা নিয়ে তাকালো। তাকাতেই বাম চোখ থেকে একটা জলের ধারা বেয়ে নেমে গেল চিবুক অবধি। এ কোন নেট হঠাৎ করেই বদলে গেল? সবাই এমন করছে কেন? কেউ কি তাকে বুঝতে পারছে না? কেন তাকে প্রকাণ্ড যন্ত্রণার গর্তে ঠেলে দিচ্ছে? এও লেখা ছিল টিয়ার কপালে। সে ক্রমাগত বিড়বিড় করতে করতে উল্টো পায়ে পেছালো। এতটা স্বার্থপর হয়েও না সবাই, হয়েও না। সবাই কি তোমরা অন্ধ হয়ে গেলে? মেয়ের কষ্ট চোখে পড়ছে না তোমাদের? বলতে বলতেই ছুটে চলে গেল নিজের ঘরের দিকে। উদাসীন শৈত্যের কুহেলিকার কুচ্ছটিকায় শরীর হিম হয়ে উঠেছে। নিটল সুন্দর ফর্সা হাত দুটোর দখলদার সোনা চিকন চুরির সাথে লেগে কাচের প্লেটের মিষ্টি ঝনঝনানি শব্দ দিয়ে চারিপাশ আলোড়িত। সকাল তখন 11টা, তবুও উষাপতির মুখভার। রৌদ্রকিরণের দেখা নেই। চারিদিকে হু হু করে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া। নীর চলে গেছে ঘণ্টাখানিক হবে। দুষ্টু কাজ করছিল অন্যমনস্ক হয়ে। কালকে মিলাদে বের করা বাড়তি প্লেট বাটি গ্লাসগুলো ধুয়ে তুলে রাখছিল কেবিনেটে। দেখে শুনে কাজ করো, প্লেটে ভেঙে নিচে ব্যথা পেতে পারো। বলতে না বলতেই দুষ্টুর হাত থেকে কাচের একটা গ্লাস পড়ে ভেঙে গেল। এতটা চমকে উঠল যে ওর সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। মেঝেতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া গ্লাসটার দিকে তাকিয়েই অবাক হয়ে শিরিন হকের দিকে তাকালো একবার। এরপর তড়িঘড়ি করে যেই কাজ ওঠাতে গেল, অমনি তর্জনী আঙুলটা ফ্যাচ করে কেটে গেল। কিন্তু আশ্চর্যজনকভাবে দুষ্টু চিৎকার করলো না, টু শব্দটি পর্যন্ত করলো না। মিনিট দুয়েক চোখ খিচে বন্ধ করে যেই আবার কাজগুলোতে হাত দিতে যাবে, অমনি একটা দাম্ভিক হালকা মোটা মৃদু কুচকে যাওয়া চামড়ার নরম হাত এসে তার হাতটা আঁকড়ে ধরল। কেন কে জানে, শিরিন হকের দিকে তাকাতে দুষ্টু চোখ দুটো ছলছল করে উঠল। কান্না পেল এই ভেবে নয় যে তার হাত কেটেছে, বরং এই ভেবে যে সে এখন কত বড় হয়ে গিয়েছে। আগে হালকা টোকা লাগলেও বাড়িতে তুলকালাম চালাতো, আর এখন? শিরিন হক ব্যতিব্যস্ত হয়ে দুষ্টুকে উঠিয়ে চেয়ারে বসালেন। এরপর প্রায় ছুটে ঘর থেকে মলম আর ব্যান্ডেজ নিয়ে আসলেন। কাটা আঙ্গুলটায় ব্যান্ডেজ করতে করতে ধমকে বলে চললেন, মুখের কথা মুখে রইল আর হাত কেটে বসে থাকলো তো কি ভাবো সারাক্ষণ? তোমাকে কে বলেছে আগ বাড়িয়ে কাজ করতে? আগে শিখবে, তারপর কার্য ফলানোর চেষ্টা করবে। কেয়ারলেস মেয়ে একটা। দুষ্টু প্রতি উত্তর করলো না। এক দৃষ্টিতে শিরিন হকের ওই অন্যরকম এক ধরনের গাম্ভীর্যের গভীর আচ্ছাদন ভাঙিয়ে মমতাময় সুন্দর মুখটার দিকে তাকিয়ে রইল। এক আঁচলা কুড়ানো শিউলি ফুলের মতোই ভারী অকপট সুন্দর স্নিগ্ধ মনোরমা সেই আনন। দুষ্টু দেখে গেল যতক্ষণ প্রাণ চাই। ব্যান্ডেজ শেষ করে শিরিন হক চোখ গরম করে বললেন, কানে কিছু ঢুকলো? ও মা, কেমন করে মেয়ে চেয়ে আছে দেখো। হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে কি পশম গুনছো? দুষ্টু উল্টো দিকে মুখ ফিরিয়ে হেসে দিল। শিরিন হক হাতটা নাড়াচাড়া করে দেখতে দেখতে বললেন, আমার ছেলে দেখলে তো নিজেই পাগল হয়ে যাবে। দুষ্টু ভ্রু কোঁচকাল। কোনো প্রশ্ন করার আগে শিরিন হক বললেন, কি বলবো তোমাকে দুষ্টু? তোমার মা তোমার নামটা একদম যথার্থই রেখেছে। দুষ্টু মুচকি হাসলো। শিরিন হক থালাবাটিগুলো তুলে রাখতে লাগলেন। মিনিট খানিক পর দুষ্টু কপালে ভাঁজ ফেলে ডাকলো, আন্টি। বলো। টিয়াকে জোর করে বিয়ে দেয়া কি ঠিক হচ্ছে? ও তো বিয়েটা করতে চাইছে না। ওর মতামতটা জানার দরকার ছিল। ওর পছন্দ অপছন্দ থাকতে পারে। আমি বড় বৌমাকে পাঠিয়েছিলাম। টিয়া নাকি বড় বৌমার কথা শুনে আতকে উঠে ক্রমাগত মাথা নেড়ে না বলেছে। আমার মনে হয় নীরকে সবসময় ভাইয়া ডেকে এসেছে বলে টিয়ার বিষয়টা মানতে পারছে না। সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে সব। দুষ্টু চিন্তিত স্বরে বলল, কি জানি, তবে আমি চাই কাউকে জোর করে বিয়ে দেয়া না হোক। জোর করে বিয়ে দেওয়ার পরিণতিটা কতটা খারাপ হয় তা আর কে জানবে। শিরিন হক হালকা হাসলেন। তুমি অন্য কাউকে ভালোবাসতে বলে বিয়েটা তোমার পক্ষে মেনে নেওয়া কঠিন হয়েছে, কিন্তু টিয়ার ক্ষেত্রে তো তা নয়। কে বলতে পারে, হয়তো টিয়ার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটলেও আমাদের কিছু করার থাকবে না। তুমি বিয়ের আগে তোমার মাকে বলেছিলে, কিন্তু টিয়া আমাদের কিছু বলেনি, সুতরাং দায়ভারটা সম্পূর্ণ ওর। শিরিন হকের চোখ মুখ শক্ত হয়ে এলো। দুষ্টু প্রশ্ন করলো,
আমার মা না হয় জেনে শুনেই আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু আপনারাও তো জানতেন। আপনি নিজে আমাকে স্টেশন থেকে নিয়ে এসেছেন, সব কিছু জানতেন বলেই তো আপনারা কেন বিয়েটা করলেন? ডিভোর্সটাও এত সহজে মেনে নিচ্ছেন কেন আন্টি? শিরিন হক উত্তর দিলেন না, উল্টো ফিরে কাজ করায় ব্যস্ত হলেন। তার চোখ মুখ শুকনো হয়ে এলো। দুষ্টু অন্যমনস্ক কণ্ঠে অন্য প্রশ্ন করলো, আচ্ছা, আমার আপু বিয়ে ভেঙে আপনাদের মান সম্মান নষ্ট করে চলে গেছে বলেই কি প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করিয়ে নিয়ে এলেন? আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছিলেন যে আমি ডিভোর্স নেব, কিংবা আপনারাই আমাকে পরে ছাড়িয়ে নেবেন। আর একটা ডিভোর্সি মেয়ের সমাজে বেঁচে থাকা কতটা অসম্মানজনক সেটা আমার থেকে আপনি ভালো। দুষ্টুর কথার মাঝপথে শিরিন হক জোরে ধমক দিয়ে উঠলেন। দুষ্টু, দুষ্টু চমকে উঠল। শিরিন হক কঠোর চোখে তাকিয়ে বলেন, 1 মাসের বেশি হলো এই বাড়িতে আছো তুমি, আমাদের দেখে তোমার তাই বলে মনে হয়? দুষ্টু মাথা নাড়িয়ে ক্রমাগত না করলো। কথাটা এড়িয়ে যেতে বলল, নীরের সাথে টিয়ার বিয়ে দিচ্ছেন কিভাবে? নীর তো কোনো চাকরি বাকরি করে না। করে না, কিন্তু আমাদের ব্যবসায়, আমাদের সম্পত্তিতে নীরের মায়ের ভাগ আছে। আর তাছাড়া একমাত্র আদরের মেয়ে হওয়ায় ওর নানা ওর মায়ের নামে অনেক জমি জমাও রেখে গিয়েছে। তার ব্যবসাটাও ওরা 3 ভাই বোন মিলে শুরু করেছিল। নীরকে অনেকবার বলা হয়েছে ওর মায়ের অংশটুকু দেখাশোনা করতে, কিন্তু দেখেনি, এমনকি একটা টাকাও নেয় না। ব্যবসায় ওর অংশের টাকাগুলো ওর নামে প্রতি মাসে ব্যাংকে জমা হয়। তোমার শ্বশুর মশাই ভাবছেন বিয়ের পর নীরের দায়িত্ব নীরকে যে কোনো মতে বুঝিয়ে দিবে। শিরিন হকের কথা শুনে দুষ্টু তাজ্জব বনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হকবাড়ির রেস্টুরেন্ট আছে 5টা, কিন্তু না সে জানে নীর এ বাড়ির ছেলে, আর না জানে নীর এত ধনবান। নীর তো সবসময় সহজ সরল, সাথে ছাপোষা ধরনেই তার চলাফেরা। কোনো দুষ্ট, ওদের বিয়েটা হয়ে যাওয়ার পরপরই তুমি আর প্রচ্ছেদ গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আসবে। যেতেই হবে? দুষ্টু করুণ চোখে তাকালো। অবশ্যই, কেন যাবে না? এই বাড়িতে প্রত্যেকটা বউ গিয়েছে, সুতরাং তুমিও যাবে। আচ্ছা। দুষ্টু উঠে চলে যেতে নিলেই শিরিন হক পুনরায় ডেকে উঠলেন। দুষ্টু ঘাড় ফেরালো। যে কয়টা দিন আছো আমি চাইবো এই বাড়ির বউদের মতোই থাকো, স্বামীর আদর্শ স্ত্রীর মতোই আচরণ করো। দুষ্টুর থেকে উত্তর না পেয়ে শিরিন হক কড়া গলায় বললেন, কি পারবে না? দুষ্টু নিচু স্বরে বলল, চেষ্টা করব। সে সিঁড়ির কাছে যেতেই শিরিন হক আরেকবার ডাকলেন অন্য মনস্ক কণ্ঠে। দুষ্টু তাকাতে শীতল স্বরে বললেন, আমার ছেলেগুলো খুব ভালো, যদিও রকচটা, কিন্তু অনেক ভালো। এ বাড়িতে আসার পর এই প্রথম দুষ্টুর কাছে শিরিন হককে একজন নরম, স্নেহময়ী, মমতাময়ী মা বলে মনে হলো। তার কণ্ঠে কি যেন একটা ছিল। দুষ্টু উত্তর দিতে পারল না, শুধু ফ্যাল ফ্যাল নয়নে শিরিন হকের ওই সৎ ঝাপসা সুন্দর চোখ দুটোর দিকে তাকিয়ে থাকলো, যেন এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। এ দুষ্টু সৌভাগ্য নাকি দুর্ভাগ্য সে ভাবল না। দৌড়ে উপরে চলে গেল। দু চোখ থেকে জলের মোটা দাগ বসে পড়ল পান পাতার মতো শুভ্র গালে। এক দৌড়ে ঘরের দুয়ার জাপটে ধরতেই কালো ব্লেজার আয়রনরত প্রচ্ছদ আতঙ্কিত চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তুমি কি সবসময় ছুটাছুটি করো? আবার কিসে তাড়া করলো তোমায়? বলে এক পলক দুষ্টুর দিকে তাকিয়ে হতাশ হয়ে সে আবার কাপড়ের ওপর ইস্ত্রি চেপে ধরল। দুষ্টু বেশ অনেকক্ষণ, প্রায় মিনিট 6 মতো তাকিয়ে থাকলো সেই শক্ত পুরুষাভা যুক্ত কপালে ভাঁজ ফেলে রাখা রাশভারী মুখে ব্যস্ত হাতে ব্লেজার আয়রন করা মানুষটার দিকে। লোকটা অন্যরকম, খানিকটা তেজি, খানিকটা কোমল প্রাণী, আবার খানিকটা ভালোবাসায় পূর্ণ। দুষ্টু বুঝতে পারে না মানুষটাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। তাকিয়ে থাকতে থাকতেই একসময় চোখে ধাঁধা লেগে যায়, জ্বলতে শুরু করে, বুক কেমন যেন বিষাদ বিস্ফোরণ ঘটে। সে এগিয়ে গেল ধীর পায়ে, মন্ত্রমুগ্ধের ন্যায় প্রচ্ছদের মুখোমুখি দাঁড়িয়ে তার ঘন পল্লব বিশিষ্ট সুরম্য চোখ জোড়ায় স্থির করল প্রচ্ছদের কুঁচকে যাওয়া ছোট ছোট চোখ দুটোর উপর। এরপর শিহরণ বয়ে যাওয়া কণ্ঠে ফিসফিস আওয়াজে উত্তর দিল, আপনি নামক বিবেক বারংবার তাড়া করে বেড়ায়। তার একমাত্র কাজ ক্রমাগত আমায় দংশন করা। আচ্ছা, কখনো কি আবেগে পরিণত হওয়ার সম্ভাবনা আছে? তবে আমি আরও আগে সরে যেতে চাই। এ জীবনে দ্বিতীয়বার আবেগ এনে কষ্টের স্তূপের আগুনের দাউ দাউ লাল নীল শিখায় জ্বলতে চাই না। বিশ্বাস করুন, আমি খুব ভয় পাই আজকাল, খুব। কোর্টের মেয়র খুবই হতাশ গলায় জিজ্ঞেস করলেন,
আপনারা সত্যি আর চান না একসাথে থাকতে? তাদের দায়িত্ব মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা, কিন্তু ক্রমাগত বোঝানোর পরও এই দম্পতি তাদের সিদ্ধান্তে অনড়। মেয়র অর্জন ইরার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, সাক্ষীর কি মতামত? দেখুন, ওনাদের দেখে তো মনে হয় না ওনাদের মধ্যে কোনো ঝগড়া বা ঝামেলা ও অশান্তি আছে। এখানে যখন ডিভোর্সি কেস আসে তখন তাদের একে অপরকে মুখ দর্শন না করতেও দেখা যায় না। পরস্পরের প্রতি এতটাই ঘেন্না প্রকাশ করে যে তা এই মুহূর্তে এক্সপ্লেইন করতে পারছি না আমি। কিন্তু এদের ক্ষেত্রে সম্পূর্ণটা উল্টো। দে আর ভেরি গুড কাপল। সেদিন দেখলাম একজন আরেকজনের হাত ধরে গাড়িতে উঠলো। ইরা অর্জন একে অপরের দিকে তাকালো। দুষ্টু শক্ত গলায় বলে, না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব তালাকনামা কার্যকর করুন। ওয়েল, তবে তালাকের জন্য কোর্টে আবেদন করব। ধন্যবাদ। তবে আমি আরেকবার ভেবে দেখতে বলবো আপনাদের। কোর্টে আবেদন করার সাথে সাথেই কিন্তু আপনাদের তালাক কার্যকর হবে। আসি তবে। আসুন। এবং আরেকটা কথা, আপনি গর্ভবতী কিনা তার রিপোর্ট দেখাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট নিয়ে আসবেন। যে কেউ এলেই হবে, তারপরে আবেদন করা হবে। দুষ্টু চমকে প্রচ্ছদের দিকে তাকায়। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঝিমানি বয়ে যায়, ধমনীতে যেন অজস্র সূচ ফুটল। প্রচ্ছদ উঠে চলে গেল। দুষ্টু ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখল তা। পার্কিং লটে এসে দাঁড়াতেই কে যেন হাত আঁকড়ে ধরল ইরার। ঘাড় ঘুরিয়ে প্রযুক্তকে দেখে ইরা একগাল হাসি দিল। প্রযুক্তর গালে হাত রেখে সহাস্যে বলল, কি রে তুই এখানে? প্রযুক্ত মাথা নাড়িয়ে নিচু স্বরে বলে, আপু শোনো, তোমার সাথে আমার কথা আছে। কথা বলতে তুই এই কোটপাড়ায় এসেছিস? না, তোমাদের বাড়িতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা, বল। এখানে না, চলো। প্রযুক্ত ইরার হাত ধরে টানতে অর্জন এসে সামনে দাঁড়ালো। এই, তুই আমার বউকে কই নিয়ে যাস? যেখানেই চাই, তুমি সরো। আমার আপুর সাথে প্রাইভেট কথা আছে। তোমরা বাড়িতে যাও, আমি আপুকে নিয়ে রেস্টুরেন্টে বসি, পরে বাড়ি দিয়ে আসবো। আমার বউকে আমি বাইরের জিনিস খাওয়াই না। প্রযুক্ত চিৎকার দিয়ে উঠল। এই আপু, তোমার জামাইকে যেতে বলবো নাকি? অতঃপর রাত্রি নীরব, নির্জন, নিস্তব্ধ অন্ধকার গহ্বর থেকে ভেসে আসছে বিষণ্ণতার ডাক। আনুমানিক 11:30 বাজে। দুষ্টু তবুও বসেছিল চুপচাপ। ঘরদোর এলোমেলো, ছোটখাটো কাপড়ের স্তূপগুলো গুছিয়ে আজ আলমারিতে রাখা হয়নি। জানালার কপাটগুলো এখনো বন্ধ করা হয়নি। বিছানা গোছানো হয়নি। প্রচ্ছদ এত রাতে কোত্থেকে যেন এলো। শুকনো মুখটার দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হতে চলল। মিনিট কতক পরেও যখন দেখা গেল দুষ্টু ঠিক একইভাবে থম মেরে বসে আছে, প্রচ্ছদ তখন সাদা তোয়ালিতে মুখ মুছতে মুছতে গুমট স্বরে বলল, কি ব্যাপার, ঘরদোর এত অগোছালো কেন? বিছানা ঠিক করনি কেন? ঘুমাবো না? দুষ্টু কথা বলে না। প্রচ্ছদের গলা থেকে যেন এবার বিদ্রুপের একটা ঝটকা ছিটকে বেরোলো। আর তো মাত্র কিছুদিন, এরপর আমাদের ডিভোর্স হবে। তারপর তুমি নতুন জীবন উন্মোচন করবে, নিজের সাজানো প্রচ্ছদবিহীন পথে চলবে। আজ তো তোমার জন্য খুশির দিন। থম মেরে বসে আছো কেন? শূন্যের সোজা তাক করা চোখ দুটোর ফাঁকে ফাঁকে খেলে গেল উদাসীনতা। নিস্তেজ গলা, অন্য মনস্ক স্বর, একদম অন্যরকম কণ্ঠে দুষ্টু হঠাৎ বলল, কেন জানি আজ বড্ড মা হতে ইচ্ছে করছে। প্রচ্ছদের হাত দুটো থমকে গেল। তোয়ালেটা ঝকঝকে সাদা মেঝের উপর পড়ে গেল। চোখ দুটো বিস্ফারিত, যেন এমন আজব বাণী কখনো কোনো মুখ বলেনি, কখনো কোনো কান শোনেনি। দুষ্টু আরো বলল মন্ত্রবর্ষের ন্যায়। প্রচ্ছদের পা দুটো মেঝের সাথে চুম্বকের ন্যায় আটকে রইল। আপনি জানেন, বড় ভাবি আমার থেকে 2 বছরের বড়, অথচ এর মধ্যে তার 2 বার মিসক্যারেজ হয়েছে। আর একটা বাচ্চা তার পেটে। মীরা ভাবি আমার থেকে 2 মাসের ছোট, অথচ তার 2 বছরের একটা বাচ্চা আছে। আমার কোলে একটা বাচ্চা থাকলে সুন্দর দেখাতো না? বাচ্চাগুলো যখন মামা বলে ডাকে তখন খুব আনন্দ হয়। নীরা ভাবির পরাণটা বুঝি জুড়িয়ে যায়। বড় ভাবি অনুভব করে তার পেটে তার অংশ। পেটে হাত রাখলেই টের পাওয়া যাচ্ছে যার অস্তিত্ব। আমার না খুব মা হতে ইচ্ছে করছে, কি করব বলুন তো? প্রচ্ছদ যেন দুষ্টুর মতো পাগল হয়ে গেল। এমন ধারায় দুইবার তো উত্তর দিল, কিন্তু এখন গর্ভবতী হলে তো তুমি ডিভোর্স নিতে পারবে না দুষ্টু। বলে প্রচ্ছদ নিজেই হতভম্ব হয়ে গেল। এ কি বলল? কোন দিক বিবেচনা করে এ কথা বলল? দুষ্টুর পেটে তার বাচ্চা, এ কথা কল্পনাতে আনাটা যেমন দুষ্কর, তেমনি একটা বাচ্চা হওয়ার পরপরই
তার বাবা মায়ের ডিভোর্স ব্যাপারটি বাচ্চার গোটা জীবনকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। দুষ্টু আচ্ছন্ন ভরপুর কণ্ঠে বলে উঠল, সব ইচ্ছে পুষতে নেই, বুঝলেন? প্রচ্ছদ দুষ্টুর কাঁধ ধরে মৃদু ঝাঁকালো, গম্ভীর কণ্ঠে বলল, হঠাৎ এসব বলছো কেন? দুষ্টু চমকে উঠল, উদ্ভ্রান্তের ন্যায় দুপাশে বারংবার মাথা নাড়ালো। এরপর চকিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে যেই দৌড়ে চলে যেতে ধরবে, অমনি প্রচ্ছদ ওর হাতটা জাপটে ধরল। দুষ্টুর আত্মা থমকে গেল, হৃৎপিণ্ডের ধুকপুকানি আওয়াজটা পর্যন্ত রুদ্ধ হয়ে এলো। সারা শরীরে একটা ঠান্ডা রক্তস্রোতের শিহরণ বয়ে গেল। কি আশ্চর্য, এসব তো আগে কোনোদিন হয়নি। আজকাল প্রচ্ছদের স্পর্শ পেলেই কেন দুষ্টু আটকে যায়? কেন আটকে যায় ওই দুই চোখের পাতায়, স্বামী নামক শব্দটায়, বিয়ের বন্ধনটায়? সারা দেহ জুড়ে টুনটুনির মিষ্টি আওয়াজের মতো সুন্দর কম্পন টের পায়ও। দুষ্টুর নিজেকে কেমন পাগল পাগল লাগে। মনে মনে বলে, এ কোন মায়ার মন্ত্রজালের দিকে পা বাড়াতে যাচ্ছে সে যে আবদ্ধ হয়ে যাবে। একবার আবদ্ধ হয়ে গেলে যে নিস্তার পাওয়া ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে নিজ প্রবৃত্তির কাছে। প্রচ্ছদ তার অন্তরেন্দ্রিয়ের একদম গহীন থেকে ঠেলে শব্দগুলো বের করলো নিবিড় শান্ত গা শিরশিরে কণ্ঠে। আপনি কেন আমার থেকে আলাদা হতে চাইলেন? আমরা কি পারতাম না আমাদের বাচ্চার বাবা মা হতে? দুষ্টু অবাক চোখে তাকালো, গলা থেকে ছিটকে ক্ষীণ আওয়াজ বেরোলো একটি শব্দ, প্রচ্ছদ। প্রচ্ছদ হাত ছেড়ে দিল। দুষ্টু তখনও বিস্ময় নিয়ে তাকিয়ে। ইরা বসেছিল বিছানার এক কোনায়, অর্জুন পাশে বসে ওর মাথায় হাত রাখলো, নরম সুরে বলল, কি হলো? ভাইয়ের সাথে গোপন বৈঠক করার পর থেকেই মনমরা হয়ে বসে আছো যে, কিছু বলেছে নাকি? বলতে বলতে অর্জুনের ভ্রু দুটো কুঁচকে উঠল। ইরা দু হাঁটুর উপর মাথা গুজে বলল, কিছু না, তুমিও ঘুমাও। হ্যাঁ, আর তুমি জেগে বসে থাকবে? কি হয়েছে ইরা? আমাদের মধ্যে তো কখনো কেউ কিছু লুকোয় না। ইরা মাথা তুলল, চোখ দুটো ছলছল করে উঠল। অর্জুনের বুকে মাথাটা এলিয়ে দিয়ে ঠোঁট কামড়ে বলল, প্রযুক্ত বিয়ে করেছে জানো? অর্জুনের দু ঠোঁটের মাঝে বিশাল বড় ফাঁক হয়ে গেল। ওরে, একদম ছক্কা মেরে দিয়েছে। তোমার ভাই একটা চিজ। বাংলাদেশে আর এক পিস খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। মজা করো না প্লিজ। ও এটা কিভাবে করতে পারে? লুকিয়ে বিয়ে করেছে ভাবতে পারছো তুমি? আমার ভাই হয়ে কিভাবে সম্ভব? অর্জুন ইরার মাথায় হাত বুলায়। শান্ত হও ইরাবতী, দেখো ও তো আর বাচ্চা নয়, কবে করেছে? ইরা নাক টেনে বলল, পরশু আমি ওকে একটা থাপ্পড় মেরেছি জানো? থাপ্পড় মারার পর আমার ভাইটার চোখ টলটল করছিল, করুণ সুরে বলছিল, আপু আরও মারো, কিন্তু রাগ করো না, আমি তোমাকে কিছু না বলে থাকতে পারি না, তুমি তো জানো আমার খুব খারাপ লাগছিল এই কয়েকদিন। ইরা কেঁদেই দিল, কান্নার দমকে পিঠ কেঁপে উঠল। আমি ওকে মারলাম কেন? আমি কবে ওর গায়ে হাত তুলেছি আমার মনে পড়ে না। আমার ভাইটা খুব ভালো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। অর্জুন ইরার পিঠে হাত বোলাতে বোলাতে নরম স্বরে বলে, কাঁদে না ইরাবতী, কাঁদলে শরীর খারাপ করবে যে। এমনিতেই তোমার শরীরটা আজকাল ভালো যায় না। ইরা আরো কেঁপে কেঁপে উঠল। অর্জুন ওর মুখ তুলে ঠোঁটে চুমু খেয়ে বলল, তুমি এক কাজ করো, কাল প্রযুক্তির সাথে দেখা করো আর বলো ওর বউকে দেখাতে। আগে দেখো মেয়েটা কেমন, ওর কাছ থেকে আগে শুনো বিয়েটা কাউকে না জানিয়ে কেন করলো। ইরা বলল, বলছো? জিজ্ঞেস করো। আর এটাও শুনে নিও বাসর হয়েছে কিনা। যদি না হয় তাহলে আর করার দরকার নেই, সামনের মাসের মধ্যেই বড় করে বিয়ে দেওয়া যাবে। অর্জুন চোখ টিপল। ইরা ওর বাহুতে সজোরে কিল বসিয়ে দিয়ে বলল, ছি, তুমি খুব খারাপ হয়ে যাচ্ছ, খুব। আমি এসব জিজ্ঞেস করব? শোনো আরেকটা কথা। বলো। আমি তোমার সাথে থাকবো, মানে আড়াল থাকবো আর কি। প্রযুক্ত যখন ওর বউ দেখাবে তখন ভূতের মতো সামনে এসে তোমার ভাইকে ভড়কে দেব। দেখো শুধু তোমার ভাইয়ের কি অবস্থা করি। অস্ত্র পেয়েছি এবার, আমার সাথে বেশি উল্টোপাল্টা করলেই থ্রেট। সবাইকে জানিয়ে দেব কিন্তু তুই বিয়ে করছিস লুকিয়ে। ইরা জোরে জোরে হাসলো। ঘরের সামনে দিয়ে ধীর পায়ে এগিয়ে যাওয়া টিয়া থমকে দাঁড়ালো। কথাগুলো যেন কানের ভেতর প্রতিধ্বনি তুলল। মনে হচ্ছে কেউ গরম সীসা কানে ঢেলে দিল। সে কিছু বুঝছে না, শুনছে না। অঙ্গ জুড়ে অস্বাভাবিক কাঁপুনি, কানের মাঝে পু পু এক ধরনের শব্দ। সে আর দাঁড়াতে পারল না, দিক বিদিক না তাকিয়ে দৌড়ে চলল যেন খ্যাপা পাগলা বুনো ঘোড়া। সে দিক বিদিক না তাকিয়ে পাগলা ষাঁড়ের মতো ছুটতে ছুটতে টিয়া আটকে পড়ল কারো নরম বাহু ডোরে। আকস্মিক কেউ বুকের ওপর এসে পড়ায় দুষ্টু বেশ খানিকটা পিছিয়ে গেল। অবাকতার সাথে টিয়ার মুখের দিকে তাকাতেই দেখতে পেল চোখ ফেটে যেন রক্ত পড়বে ওর।
সে হালকা হাতে টিয়াকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসালো। টিয়া হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলে গেল, নতুন ভাবি, নতুন ভাবি। দুষ্টু ওর মাথায় হাত বুলিয়ে দেয়। মৃদু আওয়াজে জিজ্ঞেস করে, বলো কি হয়েছে? প্রযুক্ত প্রযুক্ত ভাইয়া বিয়ে করেছে নতুন ভাবি। বলতে বলতে শ্বাসরোধ হয়ে এলো তার। দুষ্টু বিস্মিত ভরা দৃষ্টিতে চাপা গলায় জিজ্ঞেস করে, কি বলছো? টিয়া উত্তর দেয় না। দুষ্টুর ভ্রু দুটো বেঁকে যায়। ফিচেল গলায় শোধায়, লুকিয়ে? টিয়া মাথা নাড়ায়। দুষ্টু সতর্ক কণ্ঠে প্রশ্ন করলো, তাতে তুমি কেন কাঁদছো টিয়া? প্রশ্নটা কানে যাওয়া মাত্র টিয়ার কান্নার বেগ বাড়ল। অপরিস্ফুট কণ্ঠে বলল, আমি ভালোবাসি তাকে ভাবি, ভীষণ ভালোবাসি। দুষ্টুর হাতে বাঁধন আলগা হয়ে এলো। মাথাটা শটান সোজা হয়ে স্থির তাকিয়ে রইল টিয়ার মুখের দিকে। খানিক বাদে একটা জোরালো চিৎকার গলা থেকে ছিটকে বেরোলো। কি বলছো এসব টিয়া? তুমি বুঝতে পারছো কি বলছো? দুষ্টু টিয়াকে ধাক্কিয়ে আবারও বলল, টিয়া, প্রযুক্ত ভাই তোমার বড় ভাবির ভাই, তোমার ভাইয়ার বন্ধু। তাছাড়া তোমার চেয়ে কত বড় তিনি। তুমি কিভাবে ওনাকে ভালোবাসতে পারো? টিয়া মাথা উঁচু করে নরম গলায় প্রশ্ন করলো, বয়সে একটু বেশি বড় হলে, ভাবির ভাই হলে, ভাইয়ের বন্ধু হলে কি তাকে ভালোবাসতে নেই নতুন ভাবি? দুষ্টু থমকালো। সত্যিই তো, ভালোবাসা কি অত মেপে ঝুঁকে হয়? দুষ্টু টিয়ার মাথায় হাত রাখলো, কোমল স্বরে বলল, এর জন্যই নীরকে বিয়ে করতে চাইছো না? দেখো টিয়া, এটা একতরফা ভালোবাসা। প্রযুক্ত ভাইয়া তো তোমায় ভালোবাসে না। তার চেয়েও বড় কথা, সে এখন বিবাহিত। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে মন থেকে মুছতে পারবে ততই ভালো। বাড়িতে কাউকে এ বিষয়ে বলো না, ব্যাপারটা খুব বাজে পর্যায়ে চলে যাবে। বিয়েটা করে নাও। আর যদি একান্ত তুমি বিয়েটা করতে নাই পারো, তবে জোর করো না নিজেকে। মনের ওপর জোর করা যায় না। শেষের কথাগুলো বলার সময় দুষ্টুর গলা অন্যরকম শোনা গেল। টিয়া দুষ্টুকে জড়িয়ে ধরে ভাঙার স্বরে করুণ গলায় বলল, না বাসু, আমি তো তাকে ভালোবাসি, আমি তো মানতে পারছি না। কেন মানতে পারছো না? আচ্ছা বলো তো, যেই ছেলেটা তোমার দিকে কখনো ফিরেও তাকায়নি, অন্য কাউকে বিয়ে করেছে, যাকে এতটা দিন একতরফা ভালোবাসলে, তার জন্য কেন তুমি চোখের জল ফেলবে? কেন তুমিও অন্য কাউকে বিয়ে করতে পারবে না? তোমার নীর ভাইয়াও তো করছে, দেখতে পারছো না? শেষের কথাটা বলেই দুষ্টু নিজেই আঁতকে উঠল। আর চোখে টিয়ার দিকে তাকাতেই দেখা গেল সে মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু শেষের কথাটা তেমন আমলে নেয়নি। দুষ্টু স্বস্তি নিঃশ্বাস ফেলল। টিয়া ভাবনার ঘরে বলল, আমার সাথে আজ থেকে না নতুন ভাবি। দুষ্টু দরজা গলিয়ে একবার বাইরে দৃষ্টি রাখলো, অতঃপর ভীষণ হতাশ গলায় বলল, আচ্ছা। অর্জন কাল রাতে যেমন বলেছিল দৃশ্যপটগুলো ঠিক তেমন ভাবে সাজানো হলো। প্রযুক্তর মাথা নিচু, ভীতু গলায় বলল, ওর সাথে দেখা করে কি করবে আপু? বকবে? ইরা চোখ পাকিয়ে তাকায়। সেটা তোমাকে বলতে হবে। মেয়ের নাম কি? শ্রেয়সী। নিচু স্বরে জবাব দেওয়া মাত্র ইরা ধমকে ওঠে। মেয়েদের মতো মিনমিন করছো কেন? বিয়ে করে কি বোধ শক্তি সব লোপ পেল? প্রযুক্ত নিচু করে বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে, না, চলো। পরিষ্কার টলটলে পানি, মিষ্টি রোদের সাথে সুমধুর বাতাস, পার্কের পুকুর মুখী সাদা বেঞ্চে বসে থাকার মিনিট কতক পরে কে যেন প্রযুক্ত চোখ দুটো দুহাত দিয়ে ঢেকে নিল। প্রযুক্ত ছাড়াতেই শ্রেয়সী পেছন থেকে গলা জড়িয়ে ধরল। সে অপ্রস্তুত অবস্থায় কেসে উঠল। আর চোখে ইরার দিকে তাকাতেই দেখা গেল ইরা অপ্রতিভ চোখে অন্যদিকে তাকিয়ে আছে। প্রযুক্ত ফিসফিস করে বলল, শ্রেয়সী, আমার আপু আপনার সাথে দেখা করতে নিয়ে এসেছে। শ্রেয়সী চোখ বড় বড় করে তড়িঘড়ি করে মাথার ঘোমটা টেনে প্রযুক্ত থেকে দুহাত দূরে সরে দাঁড়ালো। এরপর ইরার সামনে হাঁটু ভাঁজ করে বসে সালাম দিল। ইরা ব্যস্ত স্বরে বলল, তুমি এভাবে বসলে কেন? এই প্রযুক্ত ওঠ, ওকে বসতে দে। শ্রেয়সী মাথা নাড়িয়ে হেসে বলে, না আপু, ঠিক আছি। আপনি কেমন আছেন? শরীর কেমন? আপনি তো বাস্তবে দেখতে আরো সুন্দর, মাশাআল্লাহ। ইরা হাসল। শ্রেয়সীর মাথায় হাত বুলিয়ে থুতনি টিপে বলল, তুমি তো খুব মিষ্টি। আমি আরো ভাবলাম আমার মাথা মোটা ভাইটা কাকে না কাকে বিয়ে করলো। শ্রেয়সী নত মুখে প্রযুক্তর দিকে তাকায়। তখনই গাছের আড়াল থেকে ঝাপাং করে অর্জনের সে সামনে দাঁড়ালো। প্রযুক্ত ভরকে গিয়ে ইরার দিকে আতঙ্কিত চোখে তাকালো। অর্জন প্রযুক্তর কোলে বসে পড়লে প্রযুক্ত চট করে দাঁড়িয়ে পড়ে। অল্পতে পড়তে পড়তে বেঁচে যায় অর্জন। আমার কোলে এসে বসছো কেন? কলেজে ওঠো না, যেখানে তোমার জন্য বিনামূল্যে সিট রেখেছি। অর্জন বেঞ্চে বসে ভাব নিয়ে বলে, শোন, এখন থেকে আমাকে সম্মান দিয়ে গলা নামিয়ে কথা বলবি। লোকায় বিয়ে করস, চুপি চুপি ছক্কা মারস, আবার দুলাভাইয়ের সাথে উঁচু গলায় কথা বলস। বেত্তমিজ শালা কোথাকার।
প্রযুক্ত বিড়বিড় করলো। ইরা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি আম্মুর সাথে কথা বলবো যাতে তাড়াতাড়ি তোদের বিয়েটা দেয়া হয়, চলো। অর্জন মুখ ভার করে বলে, আর একটু বসি না, তোমার ভাইয়ের বউয়ের সাথে তো আমার কথাই হলো না। এই প্রেয়সী, বসো আমার পাশে। প্রযুক্ত তড়িঘড়ি করে শ্রেয়সীর হাত চেপে ধরে। না, আমার বউ তোমার পাশে বসবে কেন? বলতেই প্রযুক্ত একবার ইরার দিকে তাকালো। অপরাধ বোধ থেকে ইতস্তত থেকে মাথা নিচু করে বলল, আচ্ছা থাক, কিন্তু বসা লাগবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো না। অর্জন শব্দ করে হাসে। উঠে দাঁড়িয়ে ইরার দু কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে বলে, আমার বউয়ের পাশে আর কোনোদিন বসে দেখিস, কি করি তোকে। আপু। ইরা শ্রেয়সীর দিকে এগিয়ে গেল। শ্রেয়সী মিষ্টি করে হাসলো। ব্যাগ থেকে দুটো চিকন স্বর্ণের চুড়ি বের করে শ্রেয়সীর হাতে পরাতে পরাতে ইরা বলল, ভাইয়ের বউয়ের প্রথমবার মুখ দেখার জন্য বানিয়ে রেখেছিলাম। শ্রেয়সী ব্যতিব্যস্ত হয়ে বলে, কিন্তু আপু, আমার এসব লাগবে না। এক্ষুনি কেন দিচ্ছেন? বাসায় নিতে পারবো না তো। ইরা হালকা হেসে শ্রেয়সীর গালে হাত রাখলো। বাসায় ঢোকার আগে খুলে ফেলবে, বাসা থেকে বের হওয়ার সময় আবার পড়বে। ভালো থেকো। ইরা চলে যেতেই প্রযুক্ত এক হাত দিয়ে শ্রেয়সীকে জড়িয়ে ধরল। শ্রেয়সী আস্তে করে প্রযুক্তর বুকে মাথা এড়িয়ে চোখ বন্ধ করে বলল, এত ভালো কেন আপনারা? কারণ আপনি অনেক ভালো। তাই? হুম। ভালোবাসেন আমাকে? অবশ্যই। কতটা? যতটা ভালোবাসলে জীবনের বাকি 60 বছর আপনাকে আরো 60 বার বিয়ে করা যায়। প্রযুক্ত বলল ফিসফিস করে। মুগ্ধ তার এক ঝাঁক ছটা শ্রেয়সী চোখ মুখে এসে লাগলো। নয়নের কপাট দুটো বন্ধ হয়ে এলো আবেশে। মিশে গেল প্রযুক্তর বুকের সাথে আরো খানিকটা। দুপুর গড়িয়েছে। শেষ দুপুরের হালকা তেজি রশ্মি গাছের পাতার ফাঁকে ফাঁকে খেলছে, হেলছে, দুলছে। গাছের থাই ভেদ করে একটা মিষ্টি নরম স্বর্ণবর্ণের রোদ্দুর মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। ঘরের দরজায় ঠক ঠক শব্দ হলো। উল্টো হয়ে শুয়ে থাকা দুষ্ট উঠে বসলো। টিয়া মলিন মুখে ভেতরে ঢুকলো। আস্তে করে বিছানার কোনায় বসতেই দুষ্ট মৃদু হেসে বলল, সূর্য কোন দিকে উঠলো? টিয়া কথা বলে না। দুষ্ট নিঃশব্দেই ওর হাত ধরলো। স্নেহময় স্বরে বলল, কিছু বলবে? টিয়া মলিন মুখেই হাসে। দুষ্টুর হাতের উপর আরেকটা হাত রেখে বলে, তুমি ঠিকই বলেছ। যে মানুষটা কখনো আমাকে বুঝতেই পারেনি, এতভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি, অথচ কখনো ফিরেও তাকেনি। শুধু সহজে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তার জন্য কষ্ট পাওয়া নিচকে অহেতুক। দুষ্টু কেমন করে জানি গোপনে হাসলো। টিয়া হঠাৎ বলে উঠল, জানো, বড় ভাবের একটা ছায়া তোমার মধ্যে বিদ্যমান এবং তা দৃশ্যমান। তুমি যেও না, থেকো না আমাদের বাড়িতে। আমাদের বাড়ির মানুষগুলো না গম্ভীর হলেও না ভীষণ ভালো, শুধু নীরাভাবে ছাড়া। কথাগুলো বলেই টিয়া চলে গেল। দুষ্টু ভাবনার অতল সাগরে নিমজ্জিত হয়ে পড়ল। চিন্তার, মায়ার, স্নেহের কয়েকটা ভাঁজ পড়ল কপাল জুড়ে। সাথে এও ভাবলো টিয়া আসলে প্রযুক্তকে ভালোবাসেনি, কিংবা হয়তো কিছু মুহূর্তের জন্য অজান্তে কখনো বেসে ফেলেছিল, যার সে নিজে ধরতেও পারেনি। কিন্তু ভালোবাসলে এত অকপটে, এত সহজে মনকে বোঝ মানানো যেত না। বাহ্যিক সৌন্দর্যের কবলে পড়ে নিছক কিছুক্ষণের ভালো লাগায় আটকে গিয়েছিল। ওটা এমন ভালোবাসা যে ভালোবাসা চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায়। ভেবে কষ্ট হলো যে নীর ছেলেটা হয়তো জীবনে কখনো সুখের দেখা পাবে না। দুঃখ ওর চিরসঙ্গী হয়ে রয়ে গেল। দুষ্ট চোখের কিনার ঘেঁষে বিন্দু বিন্দু পানির ভিড় জমল। তখনই দরজা খুলে প্রচ্ছদের প্রবেশ। দুষ্টুর দিকে কিয়তক্ষণ এক ধ্যানে তাকিয়ে থেকে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কাল রাতের ওই সময়টার পর থেকে প্রচ্ছদের সাথে দুষ্টুর দেখা হয়নি। রাতে টিয়ার ঘরে কাটানোর পর সকালে ঘরে এসে দেখে প্রচ্ছদ নেই। সারাদিন পর এই এলো। দুষ্টু নিচে খাবার আনতে গেল। খাবার নিয়ে ঘরে আসতেই দেখা গেল প্রচ্ছদ বিছানায় শুয়ে আছে শুকনো মুখে। সে খাবার রেখে হালকা গলায় ডেকে বলল, সকালে না খেয়ে চলে গিয়েছিলেন কেন? তুমি কাল রাতে টিয়ার ঘরে ছিলে কেন? তো অনেক কিছু। আপনি জানতেন? জানার কথা না। কই, খোঁজ করেননি তো? জানলেন কিভাবে? ম্যাজিক করে তোমাকে দেখিয়ে দেখিয়ে খোঁজ করব নাকি? দুষ্টু জোরে শ্বাস ফেলল। খেয়ে নিন, চোখ মুখ শুকনো লাগছে। সারাদিন তো মনে হয় পেটে কিচ্ছু পড়েছে। প্রচ্ছদ দুষ্টুকে খাওয়ার কথা জিজ্ঞেস করে খেতে বসলো। দুষ্টু জানালার গ্রিল ধরে দাঁড়ায়। প্রচ্ছদ খেতে খেতে বলে, ডক্টরের কাছে কবে যাবে? ও মা, ডক্টরের কাছে যাব কেন? রিপোর্ট নিতে হবে না? দুষ্টু নিশ্চুপ হয়ে গেল। উদাস চোখে আকাশের দিকে তাকালো। এক ঝাঁক কাক কাকা করতে করতে উড়ে চলে গেল বাম দিকে।
ও রাতটা ধক করে ওঠে। প্রচ্ছদ বলে, সারাদিন এত উদাস উদাস ভাব নিয়ে থাকো কেন? নতুন প্রেমে পড়েছো নাকি আবার? দুষ্টু বাঁকা চোখে তাকায়, খানিকক্ষণ মৌন থেকে উত্তর দেয়, প্রেমে পড়া কি এত সহজ? ভালোবাসতে চাইলেই কি ভালোবাসা যায়? ভালোবাসা দাবি করা মানেই কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা মানে কি কেউ জানে না, অথচ মানুষ ভালো লাগাকে বারংবার ভালোবাসা বলে চালিয়ে দেয়। প্রচ্ছদ চোখ কপালে তুলে বলল, জিজ্ঞেস করলাম কি আর উত্তর দিচ্ছ কি? আমি কি তোমার কাছে ভালোবাসার ডেফিনিশন চেয়েছি? না, এমনি বললাম আর কি। দুষ্টু যেন একটা আচ্ছন্নে চারিপাশে দেওয়াল তোলা ছোট ঘরের মাঝে আটকে ছিল। মাথায় টিয়ার ব্যাপারটাই কিলবিল করছে। প্রচ্ছদ খেতে খেতে তেরছা গলায় বলল, বলবেই তো, তোমরাই তো বলবে। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ তোমরা। আমরা অত প্রেম করিও নি, কাউকে এত ভালোবাসিও নি, তাই এত ভালোবাসার ব্যাখ্যা ট্যাখ্যাও জানি না। দুষ্টু কড়া গলায় বলে উঠল, প্রেম করছেন কেন বারবার? কিছু প্রেম জীবনে একবার আসে, সেক্ষেত্রে ভালোবাসা আরো কয়েকবার মনে জাগ্রত হতেই পারে। যেমন আমি একজনকে ভালোবেসেছিলাম, প্রেম করেছি। এবার আমি আপনাকেও যে কোনো সময় ভালোবাসতে পারি, কিন্তু তার সাথে যেভাবে প্রেম করেছি সেভাবে কি আপনার সাথে সম্ভব? যত সব। প্রচ্ছদের গলায় খাবার আটকে গেল। দুষ্টু গ্লাসে পানি ঢেলে দিয়ে শব্দ করে জগটা টেবিলে রেখে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। প্রচ্ছদ পানি খেয়ে গলা উঁচিয়ে বলল, তোমাকে আগে মাথার ডাক্তার দেখাতে হবে দুষ্টু। পৌষ মাসের আজ দুদিন। উষা লগ্নে সূর্যোদয়ের লালাভরাঙা সময়টা থেকে ঝিরিঝিরি বৃষ্টির ছন্দ প্রকরণ। শেষ সকালের হালকা বৃষ্টি ভেজা কাঁপুনি ঠান্ডার মাঝে নীর চলল দোতলার দিকে। দরজা খুলল নুসরাত। নীরকে দেখেই কেমন তোরা অবাক হয়ে গেল। হালকা হেসে নীর বলল, আন্টিকে ডেকে দাও। দরজা থেকে সরে দাঁড়ায় নুসরাত। ডাকছি, ভেতরে আসুন। ভেতরে যাব না, তুমি জলদি আন্টি কিংবা আঙ্কেলকে ডেকে দাও। এক পলক অপ্রদীপ চোখে নীরকে দেখে ভেতরের ঘরে গেল সে। নীর এক মুহূর্ত চেয়ে দেখল ওই হেলে দুলে হেঁটে যাওয়ার শব্দ। মেয়েটা খুব চুপচাপ হয়ে গেছে আজকাল। খানিক বাদে নুসরাতের বাবা এলেন। চশমাটা চোখে দিয়ে ভীষণ লজ্জার সাথে নতমুখে বললেন, বাবা, এই মাসের ভাড়াটা 1 সপ্তাহ বাদে দেই, আমি নিজে গিয়েই দিয়ে আসবো। নীর ব্যস্ত কণ্ঠে বলল, আপনি এসব কি বলছেন আঙ্কেল? আমি কি কখনো ভাড়া চাইতে আপনার কাছে এসেছি? আপনার যখন সুবিধা হবে তখন দিবেন, দরকার পড়লে দিবেনই না। আমি তো আপনার ছেলের মতোই। ভদ্রলোক করুণ চোখে এই সুন্দর লম্বা গড়নের বাচ্চাদের মতো পবিত্র মুখটার দিকে তাকিয়ে থাকলেন। এই ছেলে যে খুব কষ্ট করে চলে তা দেখে না বোঝা গেল, কাছে গেলে খানিকটা টের পাওয়া যায়। ভাড়ার টাকা দিয়ে তার অর্ধেক মাস চলে, তবুও কি সহজভাবে বলল ভাড়া দিবেন না। এতটা বড় মনের মানুষ হয়। ভদ্রলোক স্নেহের সুরে বললেন, বলো বাবা, কোনো দরকার? নীর মাথা নাড়ায়, জি আঙ্কেল। ভেতর থেকে নুসরাতের মায়ের গলা শোনা গেল। আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এসে উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, নীর, তুমি এসেছো? আমি তো অবাক হয়ে গেলাম। ভিতরে এসো বাবা। সকালের নাস্তাও তো বোধহয় করা হয়নি। কি খাবে বলো? রুটি আর আলু ভাজি করেছি, দেই? না আন্টি, আমি কিছু খাবো না। আমি আসলে কার্ডটা দিতে এসেছিলাম। কোলের ওপর সোনালী বর্ণের জরির কারুকাজ করা মোটা কার্ডটা এগিয়ে দিল সে। নুসরাতের বাবার সহাস্যে কার্ডটা হাতে নিলেন। নুসরাতের মা বললেন, ওমা, কার্ডটা কি সুন্দর! তোমার বিয়ে বুঝি? নীর মাথা ঝাঁকালো। আগামী শুক্রবার। আপনাদের অবশ্যই আসা চাই। নিশ্চয়ই বাবা। আসি তবে আন্টি। ভালো থাকবেন আঙ্কেল। আসসালামু আলাইকুম। নীর পা ফেলল। সিঁড়ির কোটায় গিয়ে একবার পেছন ফিরে তাকালো। নুসরাতের মা মিষ্টি করে হাসলেন। নীর জোরপূর্বক হেসে সিঁড়ি ভাঙল। নুসরাতের চোখ দুটো ঝাপসা, কাজল রাঙা চোখ দুটোই ফোঁটা ফোঁটা জল। নীর স্পষ্ট দেখতে পেল ওই চোখে তার জন্য কেমন অসহায়ত্বের ঘৃণা। এই ঘৃণা মানে আপনি বিয়ে করছেন, সব জেনেও আপনি আমার সামনে কার্ডটা দিতে পারলেন? ভালো না বাসুন, সৌজন্য বোধ না থাকুক, করুণা করে হলেও আমার সামনে আপনার বিয়ের কথাটা না বললেই হতো না? নীরের বুক চিরে কয়েকটা এলোমেলো দীর্ঘশ্বাস পড়ল। তার কাজল রাঙা চোখ পছন্দ। ওর সাথে দেখা হলে দুটো মানুষের চোখ সব সময় কাজল রাঙা থাকতো। একজনকে সে ভালোবাসতো, আরেকজন তাকে ভালোবাসে। নুসরাত যখন দরজা খুলল তার চোখ ছিল সাদা, কিন্তু যখন ভেতরে ডাকতে গেল
তার বাবা মাকে। ফিরে আসার পর তখন তার চোখে কালো প্রলেপ দেখা গেল। নীর মনোযোগ দিয়ে দেখেছে, তীক্ষ্ণ চোখে সূক্ষ্ম দৃষ্টিতে। দেখতে দেখতে ভেবেছে মানুষ কেন মানুষকে এতটা ভালোবাসে। যে ভালোবাসা অতিরিক্ত তাতেই বড় কষ্ট, তাতে অপূর্ণতার সম্ভাবনা। অতিরিক্ত মানেই যে বিশাল সমুদ্র পরিমাণ হাহাকার, পাহাড় সমান দীর্ঘশ্বাস, সারা জীবনের নির্ঘমতায় নিজেকে দেওয়া এক মিথ্যে গভীর আশ্বাস। কেন এরকম হয় আজ খুব প্রগাঢ়ভাবে নীর অনুধাবন করতে পারল। যে কোনো কঠিন সত্য সম্পর্কে তৃতীয় ব্যক্তি কষ্ট পায়। সেই সাথে যার একজন দাবিদার থাকে, তার আনাচে কানাচে আরও বহু দাবিদার থাকে। আর যার একজন দাবিদারও থাকে না, তার দাবি কখনো কেউ করে না, তাকে নিয়ে হল্লা হয় না, তাকে নিয়ে কেউ কষ্ট পেয়ে চোখের পানি ফেলে না। এ যেন প্রকৃতির এক পাখি এক ধরনের ভয়ানক ঘৃণ্য নিয়ম। ঘিয়া রঙের একটা সোয়েটার পরে দুহাত দিয়ে দুবাহু ধরে কাঁপতে কাঁপতে কনকনে শীতের ঝাপসা পথ অতিক্রম করে শ্রেয়া যাচ্ছিল প্রাইভেটের উদ্দেশ্যে ধীর পায়ে। তার পেছনে আজও গাড়িটা আসছে। শীতের ভয়ানক কাঁপুনিতে শ্রেয়ার গাড়ির মালিকটাকে আর কিছু বলতে ইচ্ছে করলো না। বেহায়াদের কোনো কিছু বলেই কিছু বোঝানো যায় না। সে একবার ঘুরে দাঁড়িয়ে ভ্রু ভাঁজ করে খুব বিরক্তিকর দৃষ্টিতে গাড়িটার দিকে তাকালো। ভেতরে বসা সাজিদ বেরিয়ে এলো, শ্রেয়ার সামনে মাথা নিচু করে বলল, তুমি চাইলে গাড়িতে উঠতে পারো, এই শীতে জুবুথুবু হয়ে যাচ্ছ। তোমার প্রাইভেটের স্যারের বাসা তো আরো খানিকটা দূরে। মুখের কথা মুখে রয়ে গেল। শ্রেয়া অগ্নি লাল চোখে তাকালো, এরপর গমগমে গলায় বলল, আপনি যদি আমার থেকে 3-4 বছর বড় হতেন, ট্রাস্ট মি, তবুও আপনার গালে আজ আমার হাত পড়তো। আনফর্চুনেটলি আপনি আমার দাদার বয়সী, যার কারণে এত বড় মুরব্বির গালে হাত তুলতে পারলাম না। জীবনে আর কত পাপ কামাবো বলুন। ধরুন আমি থাপ্পড়টা মারার সাথে সাথেই যদি সার্কেল মার্কে ঘুরতে ঘুরতে এই রাস্তায় ঢাস করে পড়ে যান, তখন তো পাবলিক এসে আমাকে ধরবে। আমি কেন মুরব্বির গায়ে হাত তুললাম, বেয়াদব মেয়ে, ফ্যামিলি থেকে সভ্যতা শিখেনি, ব্লা ব্লা ব্লা। আর তাছাড়া আমিও চাই না আমার জন্য একজন মুরব্বি ব্যথা পেয়ে আমার নামে বদদোয়া করুক। এমনিতেই আমার জীবনে দোয়ার অভাব, সাথে আরও বদদোয়া অ্যাড হলে খোদা। শ্রেয়া হাত তুলে বড় করে হতাশ নিঃশ্বাস ফেলে পা বাড়ালো। সাজিদ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, মাথাটা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। সাজিদের বয়স এত বেশি যে সে এই মেয়ের দাদার বয়সী। ও মাই গড, এই মেয়ের কাছ থেকে আর কত অপমানিত হবার বাকি আছে তার। এত বড় সাহস মেয়েটা। সাজিদ ঠায় দাঁড়িয়ে রইল। শ্রেয়া একবার পেছন ফিরে তাকিয়ে ভেঙচি কাটলো। উল্টো দিকে ফিরে মুচকি হেসে হেলে দুলে হালকা পাতলা শরীরটা নিয়ে ক্যাঙ্গারুর মতন লাফিয়ে চলল। এতক্ষণে শীতে কাঁপুনি ভাবটা কমে এসছে। শরীর ক্রমশই গরম পানির মতো টকবক করে ফুটছিল, তবে ভালো লাগছিল। বুড়ো লোক তার পেছনে আঠার মতো ঘুরছে ভেবে শ্রেয়া ফিক করে হেসে দিল। হাসতে হাসতেই একবার পেছন ফিরে তাকিয়ে দেখলো সব ঝাপসা। সারাদিন ব্যস্ততার পর দুষ্টু রাত 11টার দিকে ঘরে এলো। চোখে মুখে পানি দিয়ে এসে এলোমেলো শরীরে বিছানায় গায়ে লিয়ে দিয়ে বসতেই প্রচ্ছদ আর চোখে তাকিয়ে প্রশ্ন করল, রাতের খাবার সে কখন খাওয়া শেষ? তুমি এতক্ষণে এলে যে? সে দুর্বল গলায় উত্তর দেয়, হাতের কাজগুলো শেষ করে এলাম, খাবার দাবার ফ্রিজে রেখে প্লেট বাটি ধুয়ে তারপর ফুরসত পেলাম। আর বড় ভাবি অসুস্থ না, মাঝে মাঝে পেটে ব্যথা করছে আজকাল। আল্লাহ না করুক এবার যেন কোনো অঘটন না ঘটে। প্রচ্ছদ ফাজলামো গলায় বলল, বাব্বা দুষ্টু, তুমি তো সংসারী হয়ে গেছো, মায়া কাটাতে পারবে? দুষ্টু তীক্ষ্ণ চোখে তাকালো, এরপর আবার বিছানায় হেলান দেয়। তার চোখ মুখের আড়ালে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখে প্রচ্ছদ মাথা নিচু করে ল্যাপটপে চোখ রাখলো। এরপর নরম গলায় বলল, এত কাজ একা হাতে না করে নীরাকে একটু হেল্প করতে বলতে পারো না? দুষ্টু তাচ্ছিল্য গলায় বলল, নীরা ভাবি আমার কাজ করে দেবে, ও পারলে আমার কাজ বাড়িয়ে দেয়। আমার কাজে প্রচুর খুঁত ধরে, আমি নাকি কিচ্ছু করতে পারি না। এত বয়স হলো, এতদিনে বিয়ে করলাম, তাও সংসার টিকছে না। রান্না বান্না পারি না, শুধু পড়াশোনায় ভালো হলেই হয় না, সব দিকেই থাকতে হয়। আমি নাকি গুড ফর নাথিং। সেই মুহূর্তে আমার প্রচণ্ড কান্না পায়। বলতে বলতে দুষ্টু চোখের কোনায় পানি জমলো। প্রচ্ছদ বিড়বিড় করলো, বসে বসে লেজ নাড়ানো শুধু কালকে আম্মুকে বলছি। এতদিন বড় ভাবির সাথে ঝামেলা করতো, এখন আবার আমার বউয়ের সাথে। ওর একটা হেস্তনেস্ত করতেই হবে। আচ্ছা আপনি কি নীরা ভাবিকে কখনো ভাবি ডাকেন না কেন? ওকে ভাবি ডাকবো কেন? ও আমার চেয়ে কত ছোট জানো? আর তবুও ডাকতাম।
কিন্তু ওর যে বিহেভিয়ার ঘেন্না লাগে আমার। এভাবে বলা উচিত নয়, তার শুনলে খারাপ লাগবে। লাগুক, ও সারাদিন মানুষকে কষ্ট দিয়ে বেড়াবে, তো ওর পেতে হবে না আমার বউয়ের সাথে? প্রচ্ছদ আটকে গেল। চোরা চোখে একবার দুষ্টুর দিকে তাকিয়ে মুখ লুকানোর মতো ল্যাপটপে চোখ গুজল। বাবা, বউকে তো দিন দিন চোখে হারাচ্ছেন দেখি। প্রচ্ছদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। দুষ্টু আমতা আমতা করে বলল, না মানে এতদিন কিছু বলেননি, যেই শুনলেন আমাকে খোঁচা দিয়ে কথা বলছে অমনি চটে গেলেন। দুষ্টু ঠোঁট টিপে হাসলো। প্রচ্ছদ গম্ভীর কণ্ঠে বলল, চটবো না, চটার কথা না। একদম না। প্রচ্ছদ তাকালো একবার, এরপর বলল, আচ্ছা। আর শুনুন, আন্টিকে কিচ্ছু বলবেন না, আমি আছি না। আমার সাথে নীরাভাবি পারবে নাকি? ও ডাইনি হলে আমি শাকচুনি। প্রচ্ছদ ঠোঁটে বাঁকা হাসি টেনে বলল, খুব একটা ভুল কথা কিন্তু বলনি, মুখ ফসকে সত্যি কথাগুলোই বের হয়। দুষ্টু চোখ রাঙানি দিয়ে তাকালো। কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল, সন্ধ্যায় বারান্দা থেকে কাপড়গুলো এনেছেন? প্রচ্ছদ চোখ কপালে তুলে বলে, আমি এসব কবে করি? আর আমি সন্ধ্যাবেলায় বাড়িতে ছিলাম নাকি? 9টায় এলাম। দুষ্টু দৌড়ে গেল বারান্দার দিকে। যেতে যেতে ধমকালো, একটা কাজ আমাকে ছাড়া হবে না। যখনই আসুন কাপড়গুলো তুললে কি হাতে ফোসকা পড়তো। ইস, শিশির পরে বোধহয় আবার ভিজে গেল। কি করব আমি? আমার আর ভালো লাগে না এত কাজ করতে। মানুষ কেন বিয়ে করে? সুখে থাকতে ভূতে কেলাইলেই মানুষ বিয়ে করে। আর জীবনেও বিয়ে করব না আমি। প্রথম দিকে ঠোঁট কামড়ে দুষ্টুর কথাগুলো শুনে মজা পেলেও শেষের কথাটা শুনে প্রচ্ছদ চমকে উঠল। সত্যি বিয়ে করবে না? আর সত্যি? প্রচ্ছদ ভেবে পায় না। যেহেতু বিয়ে করবেই না, তবে কেন প্রচ্ছদকে ছেড়ে যেতে চাওয়া? প্রচ্ছদের কি উচিত এই মেয়েটাকে ধরে বেঁধে নিজের কাছে রেখে দেওয়া? প্রচ্ছদ ভাবলো কতক্ষণ, অতঃপর বারান্দার দিকে পা বাড়ালো। যত যাই হোক, দুষ্টু মেয়ের তার সংসারী হয়ে ওঠার গল্পগুলো সচক্ষে দেখার মাঝে অন্যরকম সন্তুষ্টি বিরাজ করছে। প্রচ্ছদ মন্ত্রমুগ্ধের মতো মাঝে মাঝে দুষ্টুর ওই হঠাৎ গড়ে ওঠা গেন্নির ন্যায় চেহারার দিকে চেয়ে থাকে এক চিত্তে। প্রকৃতির আলোড়ন দেখবে। বিরক্তর সাথে বিড়বিড় করে কাপড় তুলতে ব্যস্ত থাকা দুষ্টু চমকে ঘাড় ঘোরালো। কৌতূহল নিয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, আলোড়নে কি কি থাকছে? বৃক্ষের আন্দোলন, পাতাদের সংঘর্ষ, মেঘ বৃষ্টির যুদ্ধ, ক্ষণপ্রভার অংশীদারিত্ব। দুষ্টু মিষ্টি করে হেসে বলল, কিন্তু এখন শীতকাল বোকা। প্রচ্ছদ হাসে। হেসে দুষ্টুর চোখের উপর নিজের ডান হাতটা রাখে। দুষ্টুর সারা গা কেঁপে উঠল। এক কদম পিছিয়ে পড়ল। প্রচ্ছদ বলল, নড়ো না, অনুভব করো, যতক্ষণ না কালো পর্দায় বর্ষাকাল আবিষ্কার করো। দুষ্টু স্থির হয়ে দাঁড়ালো। মিনিট দুয়েক পর কালো পর্দায় আবছা আবছা ভাসল বৃক্ষের আন্দোলন, পাতাদের সংঘর্ষ, মেঘ বৃষ্টির যুদ্ধ, ক্ষণপ্রভার অংশীদারিত্ব। সেই সাথে সে দেখতে পেল দৈবাত্য দুজন মানবী। প্রকৃতির ওই সুন্দর রূপে তাদের গড়নটা ছিল ঠিক দুষ্টু প্রচ্ছদের মতো। সে পিলে চমকে উঠল। এক ঝটকায় প্রচ্ছদের হাত সরিয়ে দিয়ে দু কদম পিছিয়ে পড়ল। অতঃপর মাথা নেড়ে বারংবার বিড়বিড় করতে করতে দৌড়ে চলে গেল ভেতরে। সম্ভব না, কখনো সম্ভব না। এতটা আশা রাখবেন না আমার প্রতি, রাখবেন না। একটুখানি দয়া করুন আমায়।